সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন ফরিদউদ্দিন সাহেব। আপনি লিখছেন এভাবে যে আপনার নকশাটা তো খুব পরিষ্কার, এগুলো কোথায় পাওয়া যায়? আমরা একটা নকশা দিয়ে নকশার বিভিন্ন পরিমাপ সম্পর্কে দেখিয়েছি। ওই নকশাটা দেখে আপনি মন্তব্য করছেন যে এই নকশাটাতেও ভালো পরিষ্কার দেখা যায় এবং এরকম নকশা কোথায় পাওয়া যাবে। আসলে বর্তমানে সমস্ত নকশা উঠাইবার যে জায়গা সেটা হলো জরিপ অধিদপ্তর, তেজগাঁ, ৭ রাস্তা। এখানে উঠাইতে পারবেন। আর সারা জেলা ভিত্তিক ডিসি অফিস থেকেও নকশাগুলো উঠানো যায়। কিন্তু উঠানোর সময় আপনাকে একটা জিনিস সতর্ক খেয়াল রাখতে হবে। বর্তমানে সরকারিভাবে আপনি যখনই আবেদন করবেন, আপনাকে বেশিরভাগ সময়ই স্ক্যান কপিগুলো দিয়ে দেয়। যেগুলো আপনি যেটা বলছেন একটু কালচে ধরনের হবে, রেখাগুলো একটু মোটা, মোটা হবে, অত পরিষ্কার বোঝা যায় না। দাগ নাম্বারগুলো অনেক সময় ডবল, ডবল হয়ে থাকে। যার কারণে একটু অসুন্দর দেখা যায়। গ্রাম পর্যায়ে যেকোনো জায়গায় এগুলা নিয়ে মাপতে গেলেও অনেকে একটু আ উম বোধ করে যে এরকম কেন নকশাটা। আর যদি প্রিন্টেড ভালো এই কপিগুলো নেওয়া যায়, তাহলে এটা সবার কাছে একটু সহজে গ্রহণযোগ্য হয়। আমাদের নকশাটাও ঐরকম নকশাই ছিল। আপনারা জরিপ অধিদপ্তর, তেজগাঁ, ৭ রাস্তা এখানে অর্থাৎ জেলাভিত্তিক ও অন্যান্য ডিসি অফিসে উঠানোর চেষ্টা করবেন। আর উঠানোর সময় এভাবে ভালোভাবে বলবেন যে, "আমাকে কিন্তু প্রিন্টেড কপি দিতে হবে। যদি প্রিন্টেড কপি দেওয়া সম্ভব হয় তাহলে দেন। আর না হলে একান্ত যদি না পারেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরাও হয়তো আপনাদেরকে নকশা তোলার ব্যাপারে সহযোগিতা করতে পারব।" আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো আক্কাস হাওলাদার সাহেব। আপনি জানতে চেয়েছেন এসএ ফর্সায় জমি ২০% বিএসএ আসছে ১৫%। এটা কেন যদি বলতেন? আসলে এটা আমি তো এখান থেকে এভাবে মুখস্থ বলতে পারব না কাগজপত্র দেখা ছাড়া। যে আসলে আপনার এসএতে নিশ্চয়ই এটা আগের জরিপ। এরপরে বিএসএ আসছে ওখানে ১৫%, এসএতে ২০% ছিল। কোনো কারণে রাস্তার কারণে অন্য কোনো কারণে যদি কমে থাকে কমে। এটা আপনারা কাগজপত্র দেখেই আপনাদেরকে যারা জরিপটা দিছে উনারাই সরকারি রেকর্ড রুমে এগুলি আছে। যে আপনাকে কেন ২০ এর জায়গায় ১৫ দেওয়া হলো, কি সমস্যা? ওখান থেকে এগুলি খুব ভালোভাবে জবাব দিয়ে দিবে। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো সম্রাট সাহেব। আপনি জানতে চেয়েছেন, আমার ৫ ইঞ্চি দেয়ালে অর্থাৎ ৫ ইঞ্চি গাঁথনি হবে, ১২ ফুট লম্বা, ১০ ফুট চওড়া। কত ইট লাগবে? আপনি আমাদের ইটের পরিমাপের ভিডিওটা দেখে এখানে মন্তব্য করছেন। আমরা এখানে আসলে সবচাইতে বড় কথা যেটা আমি বলব ওইটা, ওই ভিডিওটা যদি কেউ একটু মনোযোগ দিয়ে ভালো করে দেখে, তাহলে আমাকে আর কতটা ইট লাগবে এ কথা জিজ্ঞাসা করার দরকার পড়ে না। তারপরেও আপনার সুবিধার জন্য আমি একটু বলে দিতেছি। এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, সেটা হলো আপনার দেয়ালটা যে ১২ ফুট লম্বা, ওই ১২ ফুটকে আপনি ইঞ্চি বানান। এখানে ১২ কে ১২ দ্বারা গুণ করে আমরা ইঞ্চি বানালাম, ১৪৪ ইঞ্চি লম্বা। এখন একটা ইটের দৈর্ঘ্য আমরা যেটা পাইছি সেটা হলো ১০ ইঞ্চি। হ্যাঁ? মসলা সহকারে কম বেশ যাই হোক ৯.৫ ইঞ্চি ওগুলো আমরা বিস্তারিত ওই ভিডিওতে বলছি, আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন। ১০ ইঞ্চি। তাহলে ১৪৪ ইঞ্চিকে যদি ১০ দ্বারা আপনি ভাগ করেন, এখানে এক লাইনে অর্থাৎ এক কাতারে আপনার ১৫ টি ইট লাগবে। এখন আপনি উপরের দিকে ১০ ফিট এরকম করবেন। ১০ ফিট করতে গেলে প্রতি ৪ কাতার দিলেই ১ ফিট ইট হয়। এই হিসাবে ১০ ফিটে আপনার ৪০ লাইন এরকম দিতে হবে। হ্যাঁ? এইজন্য আপনি তাহলে এক লাইনে যদি আমার ১৫ টি লাগে, এটাকে ৪০ দ্বারা গুণ করেন। ৬০০ টি ইট লাগবে এখানে। অর্থাৎ ৬০০ টি ইট হলে আপনি ১২ ফিট লম্বা এবং ১০ ফিট চৌড়া একটা ৫ ইঞ্চির গাঁথনির একটা দেয়াল তৈরি করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো জুবাইর হোসেন সাহেব। আপনি জানতেছেন, স্যার আমার চাচা একজন ছেলে এ আমার চাচার এক চাচা একজন, তার ছেলেও একজন এবং তার বউ একজন। তার মা-বাবা কেউ বেঁচে নাই, তার ভাই-বোনও নাই। এখন এইখানে তার সম্পদ কে পাবে? এখানে তার ওয়ারিশ ২ জন আছে। তার স্ত্রী আছে আর তার ছেলে আছে। ছেলে থাকার কারণে স্ত্রী পাবে ৮ ভাগের ১ ভাগ, ছেলেটা বাকি ৮ ভাগের ৭ ভাগ পেয়ে যাবে। অর্থাৎ উনার যদি ৳৮ থাকে, ৳১ স্ত্রী পাবে, ৳৬০ ছেলেটা পেয়ে যাবে। যদি ৳৭,০০,০০০ থাকে ৳৮,০০,০০০ থাকে, স্ত্রী পাবে ৳১,০০,০০০, ছেলেটা পেয়ে যাবে বাকি ৳৭,০০,০০০। খুব সহজ হিসাব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো সুমন মিয়া সাহেব। আপনি জানতে চেয়েছেন, স্যার আমি টাঙ্গাইল থেকে বলছি। আমি আপনার চ্যানেলের ভিডিও নিয়মিত দেখি, প্রশ্নের উত্তর এপিসোড গুলো দেখি। এখানে অনেক বিষয় জানতে ও শিখতে পারি। আমি ছোট মানুষ, আমার বাবা মারা গেছে ১০ বছর আগে। আমি জমি খারিজ করি। চাচা মিসকেস করে, চাচা মিস করে। যাই হোক, এসিলেন স্যার অনেক ভালো। তিনি এর সুষ্ঠু সমাধান দেবেন কথা দিয়েছেন। চাচা এসিলেন স্যারকে বলেছে আমার ভাতিজা জমি প্রায় ১৩.১৯%।
13% বাতিজাকে জমি বেশি দেন 14%, অর্থাৎ ওই পয়েন্টগত কিছু বেশি দিয়ে 14% দিয়ে দেন। সে জমি বেশি দিতে চায় 0.81%। 13.19 পাবে, এখানে 14% দিলে আমরাও হিসাব করে দেখছি 0.81% বেশি ভূমি বাতিজাকে দিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তীতে চাচাতো ভাইয়েরা যাতে 0.81% ভূমিতে যাতে দখল বা আইনি জটিলতা সৃষ্টি করতে না পারে, এই করতে না পারে তার জন্য কি ব্যবস্থা নেওয়া যায় প্রয়োজনীয় পরামর্শ দেবেন। আপনার চাচা আপনাকে 0.19%, 0.81% জমি বেশি দিতে চাচ্ছে। এখন বেশি যে দিতে চাচ্ছে, এটা এখন এই সুসম্পর্ক ভালো সম্পর্ক থাকতে থাকতে আপনার যেটা করণীয় সেটা হলো মৌখিকভাবে না নিয়ে চাচার কাছ থেকে একটা দলিল করে নিবেন। চাচা এখন যে দলিলের ভিত্তিতে দিতে চায়, হ্যাঁ, যে কোনোভাবে আপনি এটা দেখা গেছে যে দলিল করে নিয়ে নিবেন, তাহলে এটা আপনার জন্য নিরাপদ হবে। শুধু খারিজে যদি আপনাকে 0.81 বেশি দেখায়ও, পরবর্তীতে যদি কেউ চ্যালেঞ্জ করে, এটা টিকবে না। আপনার হিস্যা অনুযায়ী, আপনার ওয়ারিশ অনুযায়ী আপনি 13.19 পাবেন, তাহলে আপনার 81 হইল কেন? এই 0.81 এর এগেইনস্টে আপনাকে কোনো কাগজপত্র দেখাইতে হবে যে এই 0.81 কিভাবে আসছে। আর যদি চাচার কাছ থেকে একটা দলিল নিয়ে নিতে পারেন, তাহলে আপনার এটা টিকবে। নাহলে ভবিষ্যতে কিন্তু আপনার চাচাতো ভাই, অন্য যে কেউ ওয়ারিশ, এটাকে দেখা গেছে যে আপনাকে যেকোনো যেটা বলছিলেন যে আইনি জটিলতা সৃষ্টি করতে পারে। এমনকি আপনি খারিজ নিতে গেলেও ভবিষ্যতে বেচা বিক্রি করতে গেলেও যারা বুঝদার, তারা কিন্তু আপনার কাছ থেকে তখন 14% কিনবে না। ওইটা অহেতুক একটা সমস্যার সৃষ্টি করবে। যার কারণে চাচা এখন দিতে চাইলে উচিত হবে এটা আপনি একটা দলিল করে নেওয়া। আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন, উনার নামটা পড়া যাচ্ছে না। জানতে চেয়েছেন, স্যার, নিকট আত্মীয় ছাড়া গ্রামের কোনো ভাইয়ের কাছ থেকে হেবা করা যাবে কিনা? নিকট আত্মীয় ছাড়া গ্রামের কোনো ভাইয়ের কাছ থেকে আপনি হেবা দলিল নিতে পারবেন না। হেবার জন্য রক্তের সম্পর্ক শর্ত। হ্যাঁ, যেমন পিতামাতা সন্তানকে, সন্তান পিতামাতাকে, দাদা দাদি নাতি নাতিকে, নাতি নাতি দাদা দাদিকে, ভাইয়ে ভাইয়ে, ভাইয়ে বোনে, বোনে ভাইয়ে, হ্যাঁ, বোনে বোনে ইত্যাদি বিষয়ে হেবা করা যাবে। হেবার জন্য রক্তের সম্পর্ক শর্ত। রক্তের সম্পর্কের বাইরে বৈবাহিক সম্পর্কের কারণে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে হেবা করতে পারবে। আমাদের চ্যানেলে হেবার উপরেও একটা ভিডিও আছে যেখানে আমরা স্পেসিফিক আপনাকে মধ্যখানে রেখে আপনি আরো 15 জনকে হেবা করতে পারবেন। ওই 15 জন আপনাকে হেবা করতে পারবে, যেটা আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই ভিডিওগুলো দেখলে ইনশাআল্লাহ আপনারা এই বিষয়গুলোতে ইনশাআল্লাহ যথেষ্ট দক্ষতা আসবে বলে আমরা আশা রাখি। আজকের আমাদের এই প্রশ্নোত্তর পর্বটা এই পর্যন্ত থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।